এই ঘটনাটি আমার গ্রামের এক চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটে, যে কিনা খুবই সহজ সরল এবং দরিদ্র ছিল এবং পেশায় একজন কৃষক ছিল। আমার সেই চাচাতো ভাইটি ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ অমনোযোগী এবং সহজ সরল। পড়াশোনা করানোর জন্য তাকে স্কুলে পাঠানো যেত না। আমার চাচা পেশায় একজন কৃষক ছিলেন এবং মাঝে মধ্যে ভ্যান চালানোর কাজ করতেন, কিন্তু সেটা তার প্রধান পেশা ছিল না। তার প্রধান পেশা ছিল হচ্ছে কৃষক এবং তার ২ ছেলে এবং ২ মেয়ে ছিল। ২ মেয়েগুলোর বিয়ে দিয়ে দিয়েছিল। আর ২ ছেলের মধ্যে একজন ছিল হচ্ছে মসজিদের হুজুর এবং তিনি এলাকায় থাকতেন না। আর ছোট ছেলেকে নিয়ে আমার চাচা এবং চাচি তার গ্রামের বাড়িতে থাকতেন। আমার চাচাজি পেশায় একজন কৃষক এবং তিনি সবসময় এই কাজই করে এসেছেন। তারা একটু দরিদ্র ধরনের এবং এই কৃষি কাজ করে তাদের জীবন ধারণ করেন। আমার চাচাতো ভাইয়ের বয়স যখন ১৩-১৪ বছর হবে, তখন থেকেই তার শরীরে নানান ধরনের অশরীরী জিনিসের উপস্থিতি পাওয়া যায়। এমনকি সে রাতে উঠে হাঁটাচলা করে, কারোর সঙ্গে কথা বলে, এরকম অনেক ধরনের ইতিহাস তার রয়েছে। এমনকি আমি নিজের চোখে দেখেছি এক রাতের ঘটনা। আমরা সবাই চিৎকার চেঁচামেচি শুনে উঠে পড়ি এবং গিয়ে দেখি আমার সেই চাচাতো ভাই রাজীব, সে গাছের ওপর গাছের মগডালে বসে আছে। যে মগডালে বসা তো দূরের কথা, সেখানে একটু দাঁড়ালে মানে একটু ঝুল দিলে সেই ডাল ভেঙে নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু সেই গাছের মগডালে উঠে বসে আছে। বিষয়টা খুবই অবাক করার মতো বিষয় এবং সেখান থেকে তাকে নামাতে বেশ বেগ পোহাতে হয়েছিল। বিষয়টা কি সেটা আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। তো রাজীবের ছোটবেলা থেকে যখন তার বয়স ৫-৬ বছর, তখন থেকেই এরকম নানান ধরনের ভয়ভীতি তার মধ্যে কাজ করতো এবং রাতের বেলা ভয় পেত সে। তো সেই সময় থেকেই মূলত আমার চাচা এবং চাচি মনে করতেন যে তার উপর কেউ কালো জাদু, বান এই টাইপের কোনো কিছু করেছে। কারণ রাজীব ছোটবেলা থেকেই অনেক শুকনা এবং হেলাফেলা একটা ছেলে ছিল, যে কিনা স্বাস্থ্য কখনো তো তার বাড়েইনি এবং সেই সাথে সে সবসময় রাত্রেবেলা এরকম ভয় পেত। তো ওই সময় থেকেই আমার চাচা এবং চাচি দুজনেই তাকে ফকির বাড়ি নিয়ে যেত। বিভিন্ন ফকির বাড়িতে নিয়ে তাকে ঝাড়ফুঁক করাতো এবং তার শরীরে তাবিজের অভাব ছিল না। আমি সবসময় তার শরীরে তাবিজ দেখতে পেতাম। তো রাজীবের ঘটনাটা আসলে যেখান থেকে ঘটে, আমি সেখান থেকে শুরু করি রাজীবের মতো করে। আমার নাম রাজীব। আমি খুলনার বাগেরহাটে বসবাস করি এবং ছোটবেলা থেকেই আমি কৃষি পেশার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই আমার শরীরে নানান ধরনের রোগে বাসা বেঁধেছে এবং সেই সঙ্গে আমার মনে হয় যে রাতের বেলা আমার সঙ্গে কেউ ঘুমায়। এসব জিনিস দেখেই আমি বড় হয়েছি এবং পাশাপাশি আমার মনে হয় যে কেউ আমাকে নিয়ে যাবে, কোনো খারাপ অশরীরী কোনো কিছু। যার কারণে আমার বাবা মা আমাকে কম ফকির বাড়ি নিয়ে যাননি এবং ঝাড়ফুঁক কম করাননি। আমি যখনই মাঝে মধ্যে তাবিজ খুলে রেখি এবং তাবিজ খুলে ঘুমানোর চেষ্টা করি, আমার এরকমটা অনুভূতি হয়। আমি কখনো একা ঘুমাইনি, কারণ ছোট থেকেই যখন বুঝতে শিখেছি মার সঙ্গে ঘুমিয়েছি এবং একটু বড় মানে এখন আমি আমার দাদির সঙ্গে ঘুমাই। তো আমার সঙ্গে এই ঘটনাটা যেদিন থেকে ঘটে, সেদিন থেকেই আমার জীবন আসলে পরিবর্তন হয়ে যেতে লাগে আর কি। আমার বয়স তখন 14 থেকে 15 বছর। ওই সময়টাতে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে। একটু বেশিও হতে পারে বয়স, আমার আসলে বয়স ঠিকমতো আন্দাজ নেই। তো আমি পেশায় একজন কৃষক। আমি ছোটবেলা থেকেই আমার আব্বার সঙ্গে কৃষিকাজ করি। আমার আব্বা আমাকে জোর করেই কৃষিকাজ শিখিয়েছেন। মূলত আমি পড়াশোনায় অমনোযোগী ছিলাম। তো এক রাতের ঘটনা, আমার আব্বা আমাকে বললেন যে ধানে পানি দিতে হবে, আর আজকে না দিলে ধানের গোড়া নষ্ট হয়ে যাবে এবং ধান পাকা শুরু করবে, মানে হলুদ হওয়া শুরু করবে, নষ্ট হওয়া শুরু করবে। তো সেটা ভেবে আমি বললাম কি যে আব্বা কালকে সকালে গেলে হয় না? আব্বা তখন বলল কি যে না, এখনই যেতে হবে, ধানে পানি দিতে হবে। মেশিন ঠিক করা আছে, তুই শুধু তেল ঢেলে স্টার্ট দিয়ে পানি দিবি, আর আমাদের জমির সঙ্গেই মেশিন আছে। আব্বার কথা তো শুনতেই হবে, আর এত বড় জমির ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা। পানি শুকিয়ে একদম খা খা করছে, আজকে পানি যেভাবেই হোক দিতেই হবে, আর সকালবেলা মেশিন খালি পাওয়া যাবে না। তো আমার আব্বার এই কথা শুনে খানিকটা রাগই হলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর বারান্দা থেকে তেলের টপটা নিয়ে বিকেল বিকেল আমি বেরিয়ে পড়লাম। আমি সন্ধ্যার পরপরই সেখানে পৌঁছে গেলাম। দেখলাম যে কাকার মেশিন, সেই কাকা মেশিন ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম কাকা, মেশিন কখন খালি হবে? কাকা বললেন কি যে মেশিন খালি হতে একটু দেরি হবে, 8টা 8:30 বাজতে পারে। তুই এত তাড়াতাড়ি আসছিস কিসের জন্য? আমি বললাম আব্বাই তো আমাকে পাঠাইছে, বললো কি যে পানি দিতে হবে। তো সেই কাকা বললেন কি যে এখন না,
8টা সাড়ে 8টা বাজবে, এই জমিতে পানি দিয়ে আমি বাড়িতে চলে যাব, এরপরে তোর ওইদিকে ঘোরাই দিয়ে যাবো না, তুই তেল নিয়ে আসছিস? আমি বললাম, হ্যাঁ কাকা, তেল নিয়ে আসছি। তারপর সেই কাকা বলল, তুই এখানে বয়। ওইখানে আবার একটা ঝোপড়ি মতো ঘর বানানো ছিল, যেখানে কিনা কাকা বসে ধানে পানি দিত বা ওই মেশিন পরিচালনা করতো আর কি। তার মেশিন কোনো সময় ফাঁকা যেত না, 24 ঘন্টায় তার মেশিন চলতো। তো কাকার ওদিনকে তাড়া ছিল, যার কারণে তিনি আমার উপর দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তখন বাজে 8টা কি সাড়ে 8টা হবে। আমার কাছে ঘড়ি ছিল না, তবে আনুমানিক সময় একটা বললাম। এরপরে আমি পানি দিতে লাগলাম। মোটামুটি ধানে পানি দিতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। তো 3-4 ঘন্টা আমি কি করব, এই ঘরের ভিতরে শুয়ে থাকলাম। আমার খানিকটা ভয় লাগছিল, কারণ এর আগে আমি এত রাত্রে কোনো সময় মাঠে একা একা আসিনি। আমার আব্বার সঙ্গে এসেছি, তবে আব্বা অসুস্থ থাকার কারণে আমার এখন একাই আসতে হয়েছে। আমি এতটুকু একটা ছেলে, এদিক দিয়ে যাওয়ার সময় তো অবশ্যই ভয় পাবো। কারণ হচ্ছে আমার রাত্রেবেলা আবার এই ধরনের সমস্যা আছে, সেটা আমি কিন্তু শ্রোতা বন্ধুদেরকে আগেই বলেছি যে আমার রাত্রেবেলা সমস্যা হয় এবং একা একা চলাফেরা করতে পারি না। তো আব্বা এসব জেনেও কিভাবে আমাকে একা পাঠিয়ে দিলেন সেটাই বুঝতে পারছি না। বসে বসে এগুলোই ভাবছিলাম, খানিকক্ষণ বাদে দেখলাম জমিতে পানি প্রায় অনেকখানি ভরে এসেছে। তারপর আমি মেশিনটা বন্ধ করতেই যাব, ঠিক তখনই দেখলাম আমার যে মেশিনওয়ালার যে কাকা, মানে মেশিন মালিক যে কাকা, সেই কাকা আসলেন। আসার পর বললেন কি যে, মেশিন বন্ধ করতে হবে না, তুই আমার সঙ্গে চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি কাকাকে বললাম, কাকা আপনি এখানে, আপনি না চলে গেলেন, আপনি বললেন আপনার মেয়ের বাড়িতে যাবেন আপনি। তো সেই কাকা বললেন কি যে, না, মেয়ের বাড়িতে যাও ক্যান্সেল করে দিছি, মেশিন ওরকম থাক, একটু পরে আরেকজন আসবে, সে পানি দিয়ে নিবে, ঠিক আছে? তো আমি বললাম কি যে, এরকম থাকলে তো ভুঁই পানিতে ভেসে যাবে, আর বন্ধ করে রেখে যাই, আর ভিতরে তো আমার তেল আছে, তাই না? তেলটা শুধু শুধু নষ্ট হবে। তখন সেই কাকা বললেন কি যে, আরে না, কিছু হবে না। তারপর সে আমাকে ডাক দিলেন এবং আমি তার পিছন পিছন যাওয়া শুরু করলাম। আমি তো ভাবলাম হয়তো আব্বা পাঠাইছে, কারণ হচ্ছে সে জানে যে আমি একা একা চলাফেরা করতে পারি না। তারপর সেই কাকার সঙ্গে গল্প করতে করতে আমি সামনের দিকে আগালাম। আমি সেই কাকাকে যতই প্রশ্ন করছিলাম, কাকা কোনো কথার জবাব দিচ্ছিল না এবং সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তো সে আমার সামনে যাচ্ছিল। তারপর খানিকক্ষণ বাদে রাস্তার উপর যখন সে উঠলো, মানে ভুঁই থেকে যখন রাস্তার উপর ওঠে, তখন সেই সময় অনেকটা উঁচু থাকে, ঢালু আর কি। তো রাস্তার উপর ওঠার পরে আমি আর কাকাকে সেখানে দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম, কাকা কোথায় গেল? কারণ আমার উঠতে খানিক দেরি হয়েছে। আমি উঠে যখন রাস্তার উপর দাঁড়ালাম, দেখলাম রাস্তার উপর কোথাও কাকা নেই। আমি তো বুঝতে পারলাম না কাকা কোথায়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি দেখলাম দক্ষিণ সাইড থেকে, মানে আমাদের বাড়ির অপোজিট সাইডের রাস্তা থেকে আমার আব্বা হেঁটে আসতেছে। আমার আব্বা বললো কি যে, কিরে তুই এখানে দাঁড়ায় আছিস কিসের জন্য? আমি তখন আব্বাকে বললাম, আব্বা তুমি এখানে কি করো? তুমি না বাড়িতে, তোমার না গায়ে জ্বর, তুমি এখানে আসছো কিসের জন্য? আমার আব্বা বললো কি যে, এমনিতেই আসছি, চল আমরা এদিক দিয়ে যাই। আমি বললাম, এদিক দিয়ে যাবো কেন? এই মেন রাস্তা ধরেই যাই, এদিক দিয়ে গেলেই ভালো হবে। এই কথা শুনে আব্বা বললো কি যে, আমি বলছি না এদিক দিয়ে যেতে। আসলে আব্বা যে রাস্তার কথা দেখাচ্ছিল, সেই রাস্তা হচ্ছে একটা ভিটার উপর দিয়ে, এদিক দিয়ে গেলে শর্টকাট হয়, কিন্তু সেই ভিটাটা অনেক বিরান এবং জঙ্গল, এবং ওইটার ভিতরে দিনের বেলায় কেউ যায় না, আর রাতের বেলা তো দূরের কথা। তো আমি আব্বাকে বললাম কি, আব্বা আমি ওই দিক দিয়ে যাবো কিসের জন্য? এদিক দিয়ে চলো, এমনিতেই আমার ভয় লাগে, তারপর তুমি ভিটার উপর দিয়ে নিয়ে যাচ্ছ। তো আব্বা বললেন কি যে, আমার গায়ে এমনিতেই জ্বর, আর এদিক দিয়ে না গেলে আমার তাড়াতাড়ি পৌঁছতে পারবো না। তো আমি আব্বার কথা আর কি, শুনতেই হবে আমাকে। তো আমি আব্বার পিছন পিছন যাওয়া শুরু করলাম। আমার আর খেয়াল নেই যে আমাকে অন্য কোনো দিক দিয়ে নিয়ে যেতে পারে। এইসব বিষয়ে আসলে আমার বিন্দুমাত্র খেয়াল ছিল না। আমার শরীরে ছোটবেলা থেকে জিনেদের আছর ছিল এবং জিনেরা নানানভাবে আমার ক্ষতি করার চেষ্টা করতো, এটা আমি জানতাম। এবং আমার যে ফকির বাড়ি যেতাম, যে ফকির আছে, সে আমাকে এই কথাই বলেছে যে আমার উপর জিনের আছর আছে। তো আমার মাথায় সেসব ওই সময় ওইগুলো কিচ্ছু ছিল না। তো আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তো আমি সত্যি সত্যি মনে করছি যে আব্বা আসছে। তো আসলে বিষয়টা ঠিক তেমন না। আমি যখন ওইখান দিয়ে যাওয়ার পরে আমি প্রথম বাড়িটা পার হওয়ার পরে যখন আমি সামনের দিকে যেতে যাব, মানে জঙ্গলের ভিতর ঢুকবো, একটা মাঠ আছে, ছোট্ট মাঠ, সেই মাঠ পার হয়ে যখন আমি জঙ্গলের ভিতর ঢুকবো, মাঠের মাঝখানে আছি একদম, ঠিক তখনই পেছন থেকে আমাকে দুইটা মেয়ে ডাক দিল আর কি। সেই বাড়ির মধ্যে থেকে দুইটা মেয়ে ডাক দিয়ে বললো কি যে, আপনি কোথায় যাচ্ছেন এদিকে? তো আমি আসলে বুঝতে পারলাম না, এত রাত্রে 12টার বেশি বাজে, পিছন থেকে মেয়ে ডাক দিবে। তো আমি পিছনে ঘুরে মেয়েটাকে বললাম কি যে, এই তো আমি বাড়িতে যাচ্ছি। তো সেই মেয়েটা বললো কি যে, এদিকে কি আপনার বাড়ি? এদিকে তো জঙ্গল, ঘন জঙ্গল, বিরান জঙ্গল। তো আমি পেছন দিকে তাকাই বললাম কি যে, তাই তো। পরে আমি যখন সামনের দিকে তাকালাম, আমি দেখলাম কি যে আব্বা নাই।
আমার তো তখন গায়ের পশম দাঁড়ায় গেছে, কিরে আব্বা কই গেল? আব্বা তো এই মাত্রই আমার সাথে ছিল এবং সে আমাকে বলল কিছু তুই আমার পিছন পিছন আয়। কিন্তু আমি যখনই পেছন তাকালাম এই মেয়ে দুটোর ডাক শুনে, এরপর আমি সামনে তাকিয়ে আর কিছু দেখতে পেলাম না। তো যাই হোক, আমি পেছনে ফিরে যখন সামনের দিকে তাকায় আব্বাকে দেখতে পেলাম না, আমি পেছন দিকে ফিরে আসলাম এবং আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তখন ব্যাপার কি, আব্বা কোথায়? তো আমি তখন পেছনে গেলাম, পেছনে গিয়ে আমি সেই মেয়ে দুটোকে জিজ্ঞেস করলাম। মেয়ে দুটোর মুখে নাকাব পড়া ছিল এবং দেখতে আমার বয়সী ছিল। আমার থেকে একটু বড় হবে কিন্তু ছোট হবে বুঝতে পারছিলাম না, কারণ জ্যোৎস্নার অন্ধকার রাতে খুব ভালোভাবে তাদেরকে দেখা যাচ্ছিল না। তো দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে বেশ সুন্দরী ছিল বোঝাই যাচ্ছে এবং তার পেছনে আরেকটা মেয়ে দাঁড়িয়েছিল। তো তার দুজনেই নাকাব পরা এবং হিজাব জাতীয় কোনো একটা জামা পরা, সাদা রঙের একটা জামা পরা। তো আমি সেই মেয়েটাকে বললাম কি যে আপনি কে? তো আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আর মেয়েটার গা থেকে খুব সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ আসছিল। আমরা তো সাধারণত আতর ছাড়া কিছু নেই না, তো আতর ছাড়া চিনতামও না ওই সময়ে। তো আমি বললাম কি যে বাহ, আপনার গা থেকে তো খুব সুন্দর আতরের ঘ্রাণ আসছে। তো এই কথা বলার পর মেয়েটা বলল কি যে ধন্যবাদ, তবে আপনি ওদিকে কোথায় যাচ্ছিলেন? তো আমি তাকে বললাম যে আমার আব্বার সঙ্গে এদিকে যাচ্ছিলাম। তো মেয়েটা তখন বললো কি যে না না, ওই জঙ্গলের ভিতর অনেক সমস্যা আছে, আর আপনার আব্বা ওইটা কে বললো? ওটা তো আপনার আব্বা না, ওটা আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে এদিকে নিয়ে যাচ্ছিল। তো আমার তখন পরনে আসলে পানি নেই। তো আমি মেয়েটার কথা আসলে বিশ্বাস করলাম এবং বললাম কি যে আপনি কি এই বাড়িতে থাকেন? তো মেয়েটা তখন বললো কি যে হ্যাঁ আমি এই বাড়িতে থাকি। তো আমি বললাম কি যে এই বাড়িতে তো আপনাকে কখনো দেখি নাই। তো মেয়েটা তখন একটু হাসলো, মুচকি হাসলো, এসে বললো কি যে আপনি কি এই বাড়ির সব মেয়ে ছেলেকেই দেখেন নাকি? তো আমি তখন বললাম যে না, গ্রামে থাকি যেহেতু এই বাড়িতে আসা যাওয়া হয়ই, আমরা দিনবেলায় দিক দিয়ে যাতায়াত করি, মাঠের ভিতর দিয়ে যাতায়াত করি। তো সেই ক্ষেত্রে দেখা সাক্ষাৎ তো একটু হয় এই বাড়ির মেয়েদের সঙ্গে। তো তখন সেই মেয়েটা বললো কি যে আমি এখানে বেড়াতে এসেছি, আপনি চাইলে আমার বন্ধু হতে পারেন, আমরা একত্রে এখানে ঘুরবো, ঠিক আছে? তারপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আপনি যে আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালেন আমি আসলে বুঝতেই পারিনি। আর আব্বা আমাকে একা একা রেখে চলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তো তখন সেই মেয়েটা বলল আপনি যে এত বোকা, ওইটা আপনার আব্বা ছিল না, ওইটা হচ্ছে একটা অশরীরী জিন ছিল যে কিনা আপনাকে এটার ভিতরে নিয়ে যেত। তো এটা শুনে আমার আসলে তখন আমি ভীষণ ভয় পাই এবং এটা শোনার পর আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই, আমার আর কিছু মনে নাই। তো আমি যখন চোখ খুলি তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি এবং আমার আব্বা আমার পাশে বসে আছে। তবে সঙ্গে সঙ্গে উঠা আমি আব্বারই প্রথমে জার্জ করা শুরু করি, কি ব্যাপার আব্বা, তুমি আমাকে ওইখানে একা একা ফালায় চলে আসছো কিসের জন্য? তুমি না বললে আমাকে নিয়ে আসবা? আমার আব্বা তখন বললো কি যে কি বলিস তুই, আমি কি তোরে আনতে গেছি নাকি? আমি জ্বরে বাঁচতেছি না, আমি তো এখানেই ছিলাম, আমি তো যাই নাই তোরে আনতে। আমি এই কথা শুনে আরও বেশি আমার বিশ্বাস হয় এবং আমি আসলে তখন একদম আরও বেশি ভয় পেয়ে যাই এবং আমি আব্বাকে সমস্ত ঘটনা বলি যে এরকম এরকম তোমার মতো দেখতে এবং তুমিই আমাকে আনতে গেছিলে এবং তোমাকে ভিটার ওই রাস্তা দিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম। তো ওই সময় আমাকে ওই বাড়ির মধ্যে থেকে একজন ডাক দেয়, কে ডাক দিছিল এটা আমি আবার কিন্তু বলি না আব্বাকে। তো আমি ওই ডাক দেওয়ার পরে আমি সামনের দিকে তাকায় দেখি তুমি নাই, ওই জঙ্গলের ভিতরে আমি আর যাই নাই। পরে আমি সেন্সলেস হয়ে যাই, পরে আমি এখানে কীভাবে আসলাম কিছুই তো বুঝতে পারলাম না। তো আব্বা তখন বললো কি যে যাই হোক, আল্লাহ বাঁচাইছে, তোরা রাত্রেবেলা পাঠানো ঠিক হয় নাই আমার। তো এই কথা শোনার পর ওই রাতেই আমার আব্বা দেরি করে না, ওই রাতেই আব্বা ভ্যান বের করে আমাকে নিয়ে হচ্ছে আমার আব্বা, দাদি এবং আমি তিনজনে হচ্ছে গিয়ে ফকির বাড়ির উদ্দেশ্যে যাই। আমাদের এক প্রসিদ্ধ ফকির ছিল যে কিনা আমাদের সমস্ত রোগবালার চিকিৎসা করতো এবং তার বাড়িতে প্রায় প্রায় যেতাম আর কি। তো আমার মা বাবা সবাই একসঙ্গেই ওইখানে ওই ফকির বাড়ি যেতাম কোনো সমস্যা হলে। আর আমার উপর ছোটোবেলা থেকে জিন ভূতের আচরণ আছে সেটা তো সবাই জানে এবং তিনিও জানেন। তো এরপরে হচ্ছে আমাকে সেই ফকির বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভ্যানে বসানো হয়। আমি ভ্যানের পিছনে বসেছিলাম, আমার আব্বা ভ্যান চালাচ্ছিল, দাদি এবং মা সামনে বসছিল। তো আমি পেছনে বসে আমি দেখতে পাচ্ছি খানিকটা দূরে যাওয়ার পরে ওই বাড়িতে যাওয়ার আগে একটা কাঁচা রাস্তা পড়ে। তো সেই কাঁচা রাস্তার মধ্যে একটা বাঁশ বাগান আছে, বিশাল বড় বাঁশ বাগান এবং প্রায় আধা কিলোমিটার জুড়ে শুধু বাঁশবাগানই আর বাঁশবাগানই। তো আমি যখন ওই ভ্যানটা যখন বাঁশবাগানের ভেতর প্রবেশ করলো, ওই বাগানের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি সেই মেয়ে দুটোকে দেখতে পাই যে কিনা আমার ভ্যানের পেছন পেছন আসছিল এবং আমার আসলে তখন সেন্স ছিল না যে ওই মেয়ে দুটো আমার ভ্যানের পেছন পেছন হেঁটে আসছে না দৌড়ে দৌড়ে আসছে, সেসব সেন্স আমার ছিল না। তো মেয়েটার মুখে তখন ওর সেই নাকাব দেওয়া ছিল এবং সে আমার পেছন পেছন এগিয়ে আসছে। তো আমি তার সঙ্গে কথা বলছি যে কী ব্যাপার, তোমরা এখানে কি করছো? তো মেয়েটা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছে সেদিন ওই ভূতের হাত থেকে বা জিনের হাত থেকে, যার হাত থেকেই হোক, মেয়েটার প্রতি আমার এক ধরনের বিশ্বাস ছিল, গাঢ় বিশ্বাস। তো সেই মেয়েটা ওই বাড়িতে আসার আগ পর্যন্ত আমার সঙ্গে গল্প করলো
এবং আমি যখন গল্প করছিলাম, কথা বলছিলাম, সামনে থেকে আমার মা জিজ্ঞেস করতেছিল, কী রে, কী বকবক করিস? তা বললাম যে কিছু না মা। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমরা সেই ফকির বাড়ি চলে আসলাম। তো ফকিরে আমাকে দেখেই বলল কি যে আমার উপর একটা না তিনটা জিনে ভর করেছে এবং ৩ জন জিনের আছর আমার উপর আছে। আগে তো একজন ছিলই, নতুন করে ২ জন জিনের আছর বেড়েছে। তো আব্বাকে তখন আমার সেই নানি আর কি, তিনি আমার নানি হতেন আর কি, নানি বলে ডাকতাম। তিনি এক ফকির ছিলেন এবং তিনি এসব বিষয়ে স্পেশালিস্ট ছিলেন। তো তিনি আমাকে তখন বললেন কি যে আগে তো একটা ছিল, এখন ৩টা জিনে আছর করেছে এবং এই প্রথম জিনটা একে নিয়ে যেতে চায় এবং এই ৩টা জিনের মধ্যে এদের পরিচয় আসলে আমি বলতে পারবো না, তবে এই ৩টা জিনে আছর করেছে। প্রথম জিনটা গতকালকে তোর ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল এবং নিয়ে গিয়ে এরকম তো এর আগের বার অনেক হয়েছে। তো তোর ছেলের তাবিজ কই হাতে? তো আসলে মূল যে তাবিজটা ছিল সেই তাবিজটা আমি হারিয়ে ফেলেছিলাম। এটা আমি ভয়ে বাড়িতে বলতে পারিনি। এটা আমার কোমরে বাঁধা থাকে। তো ওই তাবিজটা যে আমার কোমরে নাই সেটাও আমার মাথায় ছিল না ওই সময়। তো আব্বাকে এই কথা বলার পর আব্বা আমাকে আসলে বকাঝকা করে এবং আমার নানিও আমাকে বকাঝকা করে। তো এরপরে যাই হোক, আমাকে ঝাড়ফুঁক করে আরও 2টা তাবিজ আমাকে দেয়, একটা হাতে পরায় আর একটা কোমরে পরায়। এমনিতেই আমার শরীরে তাবিজের অভাব ছিল না, আরও 2টা তাবিজ পরায়। তো তাবিজ পরানোর পরবর্তীতে আমরা তো ওই দিন রাত্রেবেলা নানি বাড়ির প্রায় ফজরের আজান দিয়ে দেয় ওইগুলো করতে করতে। তো ভোর হওয়ার আগে আমরা ওখান থেকে বাড়িতে চলে আসি, ফজরের নামাজের পরপরই আমরা এখান থেকে বাড়িতে চলে আসি। তো বাড়িতে আসার পরে প্রায় সপ্তাহখানিক আমার কোনো সমস্যা হয়নি এবং এই সপ্তাহখানিক ওই যে 2টো মেয়ে ছিল সেই 2টো মেয়ের সঙ্গে আমার কথা হয়নি, বা 2টো মেয়ে যখন আমার সঙ্গে কথা বলতো আমার আসলে তখন ভালো লাগতো আসলে। আর মেয়ের সঙ্গ পাওয়া তো অবশ্যই ভালো বিষয়, কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই আমি আসলে মেয়েদের সঙ্গ এরকমভাবে পাই নাই, বা তখন আমার কিন্তু উঠন্ত বয়স 16 বছরের প্লাস বয়স হবে, উড়ন্ত বয়স। তো ওই বয়সে যদি কোনো মেয়ে মানুষের সঙ্গ পাই তাহলে অবশ্যই ভালো লাগার কথা। তো সপ্তাহখানিক সময় আমার মেয়েটার সঙ্গে কোনো দেখা হয়নি, তো আমার তার কথা মনে হচ্ছিল বারবার। তো আমি ওই বাড়িতে গিয়েছিও, গিয়ে দেখি ওই বাড়িতে মেয়েটা নেই, কারণ দিনের বেলা সেই মেয়েটা ওইখানকে থাকবেও না, কারণ হচ্ছে সেই মেয়েটা তো আর স্বাভাবিক কোনো মানুষ ছিল না। এটা আমি পরবর্তীতে জানতে পারি। তো এর পরবর্তীতে একদিন সন্ধ্যার পরে আমি আসলে আমাদের এলাকায় একটা জায়গায় ভিসিআর নিয়ে আসছিল। তখনকার সময় ভিসিআর খুব বেশি চলতো, যাত্রাপালা হতো, ভিসিআর নিয়ে আসতো। তো আমাদের এলাকার একটা বাড়িতে ভিসিআর নিয়ে আসছিল। তো আমি এবং আমার এক চাচাতো ভাই সেই ভিসিআরে আমরা দেখতে যাই আর কি, সেখানে ছবি দেখতে চাই, সিনেমা দেখতে চাই। তো সিনেমা দেখে মোটামুটি রাত 9টা-10টা নাগাদ বাড়িতে ফিরে আসি, কারণ সারা রাত ধরে ভিসিআর চলবে। কিন্তু আমরা তো এতক্ষণ থাকতে পারবো না, বাড়ি থেকে হয়তো নিষেধ করবে। তো যার কারণে আমরা 9টা-10টা বাজার পরপরই আমরা দুজন চলে আসি। তো ওর বাড়িটা হচ্ছে কি আমার বাড়ি থেকে খানিকটা আগে ছিল। তো আগে ওর বাড়িতে ঢুকে গেল, আর আমার বাড়িটা প্রায় 100 বা 200 মিটার সামনে ছিল। তো তাতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ লোকালয়ের মধ্যে তার কোনো ভয় হওয়ার কিছু নেই, তাই না? তো আমার হাতে একটা ছোট টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা নিয়ে আমি আমার বাড়ির দিকে এগিয়ে আসছিলাম। তো বাড়ির প্রথম মোড়টা ঘোরার পরে আমি তখনকার সময় রাত্রেবেলা মানুষজন ঘুমিয়ে যেত, এত খানিকটা জেগে থাকতো না এত। তো তখন আমি ওইখানে আসার পরপরই রাস্তার গড়ির মোড় যখন ঘুরবো, ঠিক তখনই পেছন থেকে আমাকে রাজীব বলে ডাক দিল পেছন থেকে। তো আমি ডাক শুনলাম। আমি ডাক শোনার আগে আসমানে 2টো জ্বলন্ত আগুনের মতো কিছু ভেসে যেতে দেখেছি। তো এই জিনিসগুলোতে আমার আসলে ভয় লাগতো, কারণ মনে হতো যে আসলে এই রাত্রেবেলা জিনেরা এরকমভাবে চলাফেরা করে। তো আমি ভয়ে দ্রুত পা চালাতে লাগছিলাম, কিন্তু তখনই পেছন থেকে আমাকে রাজীব বলে ডাক দিল। তাই বুঝতে পারলাম যে এটা সেই মেয়ে ছাড়া আর কেউ না, এবং সেই মেয়ে আজকে হচ্ছে কি একা এসেছে, তার একটা বান্ধবীর সঙ্গে আসতো, সেই বান্ধবীর সঙ্গে আসেনি। তো সে একা এসেছে এবং তার শরীরে সবসময় কেন যেন এক ধরনের আলোর মতো জ্বলে এবং তাকে স্পষ্ট দেখা যায়। সাধারণত অন্য কোনো মানুষের উপর লাইট মারলে তখন তাকে দেখতে হয়, কিন্তু এই মেয়েটার গায়ে মনে হয় এক ধরনের সোডিয়াম বাতির মতো জ্বলে। ওই যে এক ধরনের বাতি আছে না, যে বাতিতে আলো দিলে সেটা আরও জ্বলতে থাকে, তো সেরকম তার গায়ের বরণ আর কি, গায়ের শরীরের গঠন আর কি, তার গায়ের যে পোশাকটা আছে সেটা এরকমভাবে জ্বলে। তো অন্ধকারে আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম এবং বললাম কি যে, কি ব্যাপার, তুমি এসেছো? তোমাকে গত 1 সপ্তাহ ধরে খুঁজছি আমি, কোথায় ছিলে তুমি? তখন সে মেয়েটা বললো কি যে, আমার নাম সাচনা, আমি হচ্ছে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তো আমি বললাম, সাচনা আবার কেমন নাম? তো তখন মেয়েটা বললো কি যে, হ্যাঁ এটা আমার নাম, কেন পছন্দ হয়নি তোমার? তো আমি তখন বললাম কি যে, হ্যাঁ পছন্দ হয়েছে। তো মেয়েটার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগতো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো সে মেয়েটা আমার কাছাকাছি আসলো, কাছাকাছি এসে প্রথমবারের মতো তার মুখের ঘোমটাটা সরালো, মানে যে নাকাবটা সে পড়েছিল সে নাকাবটা সরালো। তো নাকাবটা সরানোর পরে
আমি আসলে তাকে দেখে আসলে বিহ্বলিত হই। দেখতে দেখতে খুবই সুন্দরী ছিল এবং মায়াবী ছিল আরকি তার চেহারার দিকে প্রথমবারের মতো তাকিয়ে। আর এর আগে কোনো মেয়ে মানুষের দিকে কিন্তু এরকমভাবে আমার তাকানো হয়নি বা ওরকমভাবে তার প্রতি আকৃষ্ট হওয়া হয়নি। আর আমি বলেছি যে তখন আমার বাড়তি এবং উঠন্ত বয়স। কোনো মেয়ে মানুষ দেখলে আমার মধ্যে এক ধরনের ফিলিংস জাগবে, সেটাই স্বাভাবিক। তো আমি সাচনাকে বললাম কি যে, "সাচনা, তুমি দেখতে অনেক সুন্দর এবং তুমি কি আতর দাও? এত সুন্দর ঘ্রাণ আসে?" তো সাচনা তখন বলল কি যে, "তুমিও কি সেই আতর দিবে?" তো আমি বললাম কি যে, "হ্যাঁ, আমি সেই আতর দিব।" তো সাচনা বলল কি যে, "তাহলে তো আমার সাথে যেতে হবে। যাবে আমার সাথে?" তো আমি বললাম কি যে, "আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাব।" তো সাচনা তখন বলল কি যে, "আচ্ছা আমার কাছে আসো এবং আমার হাত ধরো।" তো আমি স্বাভাবিকভাবে সহজ সরলভাবে আমি সাচনার কাছে এগিয়ে গেলাম এবং গিয়ে আমি তার হাতটা ধরলাম। তো হাতটা ধরার পরে যেহেতু অন্ধকার রাত ছিল, আমাকে বলল, "টর্চ লাইটটা বন্ধ করো।" তো আমি টর্চ লাইটটা বন্ধ করলাম। বন্ধ করার খানিকক্ষণ বাদে আমি চোখ খুলে আরকি আমি আসলে চোখ বন্ধ করে ফেলেছিলাম। আমি নিজে ভয় পাচ্ছিলাম আসলে একটু। তো সাচনা যেহেতু সেদিনকে আমার প্রাণ বাঁচিয়েছে, সেহেতু তার প্রতি আমার বিশ্বাস ছিল যে সে আমার কোনো ক্ষতি করবে না। তো এরপরে সাচনা হচ্ছে গিয়ে আমাকে একটা অন্য জায়গায় নিয়ে আসে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে না, আমাকে অন্য একটা জায়গায় নিয়ে আসে এবং সেখান থেকে বলে কি যে, "এবার তো একটু শুঁকে দেখো তো ঘ্রাণ আসছে কিনা?" তো আমি যখন শুঁকে দেখলাম কি যে আসলে সত্যি খুব সুন্দর ঘ্রাণ আসছে। তো সাচনা আমাকে বলল কি যে, "তুমি আসলে খুব ভালো।" তো আমি বললাম কি যে, "সাচনা, তুমিও আসলে খুব সুন্দর। তোমাকে দেখতে খুব মায়াবী। আমার খুব ভালো লাগছে তোমাকে।" তো এই কথা বলার পর সাচনা একটু মুখ লুকালো এবং বলল কি যে, "সত্যি নাকি?" তারপর আমি বললাম কি যে, "হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি আসলেই খুব ভালো।" তো এরপর সাচনা আমাকে বলল কি যে, "হ্যাঁ, হয়েছে, বলতে হবে না।" তারপর সে আমাকে নিয়ে সেই ফুলের একটা বাগান ছিল, খুব সুন্দর বাগান এবং সেখানে নানান ধরনের লাল, নীল, সবুজ, হলুদ এরকম বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল এবং ফুল ফুটেছিল এবং এরকম সুন্দর জায়গায় এর আগে আমি কখনো দেখিনি। তো সাচনা আমাকে এখানে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে, সাচনার সঙ্গে আমি কেন এসেছি, সেসব বিষয়ে আমার আসলে মাথায় কিচ্ছু ছিল না। আমি সাচনার সঙ্গে ঘোরাফেরা করতাম এরকমভাবে। মানে ঘোরাফেরা ঐদিন রাত্রেবেলা করলাম এবং সাচনা আমাকে বিভিন্ন ফল খেতে দিল। এক ধরনের লাল দেখতে ফল খেতে দিল, যে ফলগুলো আসলে খুবই সুস্বাদু ছিল। কী ধরনের ফল আমি জানি না। তবে খুব মারাত্মক লেভেলের সুস্বাদু এবং মিষ্টি ছিল। তো আমি অনেকগুলো খেলাম আরকি। তো আমার জন্মেও তো আমি এরকম কিছু খাই নাই, অথবা আমার আব্বা-আম্মার সামর্থ্য ছিল না যে আমাকে নানান ধরনের ফলমূল খাওয়াবে আরকি। তো ওই সাচনাদের ওইখানে ওই লাল গাছটার ফল ছিল। সেই ফল গাছের উপরে উঠে আমি সেই ফলগুলো খেয়েছি এবং আমি উপর থেকে সাচনাকে দিতাম। ও নিচে দাঁড়িয়ে খেত। তো এরকম ধরনের বিভিন্ন ফল গাছ ছিল। প্রত্যেকটা ফল গাছে উঠে খেতে লাগলাম আমি। তো আমার আর বাড়ি যাওয়ার কথা মনে থাকলো না এবং বাড়িতে আমি কেন যাবো বা আমার বাড়ি আছে কিনা সেই বিষয়েও আমার কোনো জ্ঞান থাকলো না। তো সাচনা আমাকে তখন বলল কি যে, আম "কেমন অনুভব করছো? এখানে ভালো লাগছে তোমার?" তো আমি বললাম কি যে, "হ্যাঁ, আমার খুব ভালো লাগছে।" তো এই কথা বলার পর আম সাচনা আমাকে বলল, "চলো তোমাকে আমি দিয়ে আসি।" তো আমি বললাম কি যে, "না, আমি যাবো না। আমি তোমার সঙ্গেই থাকবো। তোমার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে।" তো সাচনা আমাকে তখন বলল কি যে, "আমি কালকে আবার নিয়ে আসবো। ঠিক আছে? কালকে তুমি প্রস্তুত থেকো।" তো আমি বললাম কি যে, "আচ্ছা ঠিক আছে।" তারপর সাচনা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসলো এবং আমি বাসায় চলে গেলাম। তো বাসায় যাওয়ার পরে আব্বা তো আমাকে খুব বকলো যে, "কই গেছিলি?" তো আমি তখন কোথায় গিয়েছিলাম সেটা তো আমার মাথায় নাই। আমি যে সাচনাদের ওইখানে গিয়েছিলাম সেটাও আমার মাথায় নাই আরকি। তো আমি আব্বাকে বললাম, "আমি গেছিলাম ভিসিআর দেখতে।" তো আব্বা আমাকে বকলো যে, "তুই জানিস না তোর রাত্রেবেলা বের হওয়া নিষেধ, আর তুই রাত্রেবেলা এরকমভাবে ঘোরাফেরা করিস। তুই তাবিজগুলো ঠিকঠাক মতো পড়ছিস?" তো আব্বা খুলে দেখে কি যে সত্যি আমার কোমরে যে তাবিজটা, সেই তাবিজটা নাই আসলে, কিন্তু হাতের তাবিজটা আছে। তো এটা দেখে আব্বা আমাকে বকে যে, "তাবিজটা কই হারাইছিস?" তো আমি বললাম কি যে, "তাবিজ কোথায়?" পরে আব্বা দেখে কি যে আমার খাটের উপর খুলে রাখা আরকি। তো এই জিনিসটা খোলে কে এবং আমি খুলি নাকি অন্য কে খোলে আমি জানি না, আমি নিজেও বলতে পারবো না। তো আব্বা তখন তাবিজটা আমাকে আবার পরায় দেয়। পরায় দেওয়ার পরে ঠিক পরের দিন একই টাইমে, রাত তখন ১১টা কি ১১:৩০ হবে। আমি ঘুমায় আছি, আমি ঘুমায় পড়ছিলাম আরকি। আমার জানালার পাশে এক ধরনের আলোর কিরণ আমি দেখতে পেলাম। আমার ঘুম ভেঙে গেল সেই আলোর বিকিরণ পড়ে। তো আমি ঘুম থেকে উঠে আমি জানালার বাইরে তাকিয়ে দেখি কিচ্ছু নেই। তো খানিকক্ষণ বাদে দেখি জানালার ধরে দাঁড়িয়ে আছে সাচনা এবং সাচনা আমাকে বলছে কি যে, "আমি তোমার কাছে আসতে পারতেছি না। তোমার কোমরের ওই তাবিজটা খোলো।" তো আমি কোনো কথা বললাম না। আমি সঙ্গে কোমরের তাবিজটা খুলে ফেললাম। খুলে আমি নিচে রেখে দিলাম। নিচে রেখে দেওয়ার সঙ্গেই সেকেন্ডের মধ্যে সাচনা আমার বিছানার কাছে এসে বসলো আরকি। বসে আমাকে বলল, "তুমি কেমন আছো?" তো আমি বললাম কি যে, "আমি ভালো আছি। তুমি গতকালকে কেন আসোনি? মাঝখানে একদিনও আসেনি আরকি। তো মাঝখানে একদিন কেন আসেনি আমি জানি না। তো আমি একটু জিজ্ঞেস করলাম। তো সাচনা তখন বলল, "গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আসতে পারি নাই। তো যাবে আজকে আমার সঙ্গে?" তো আমি বললাম কি যে, "হ্যাঁ, তোমার সঙ্গে যাবো আমি।"
চলো আমাকে নিয়ে যাবে? তো সাসনা আমাকে বলে কি যে হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাবো, চলো। তো এর পরবর্তীতে সাসনা আমাকে সঙ্গে করে আবার সেই একই স্থানে নিয়ে যায়, যে স্থানটা আসলে ফলের বাগান ছিল এবং ফুলের বাগান ছিল। সেখানে আমি এবং সাসনা দুজনে গল্প করতে থাকি, খেলা করতে থাকি। তো এরকমভাবে আমাদের প্রায় দিনই চলতে থাকে যে সাসনা প্রায় দিনই রাতে আসতো, আমি তাবিজ খুলে রাখতাম এবং পরের দিন সকালবেলা যখন আমাকে নামিয়ে দিয়ে যেত, আমি আসলে তাবিজটা পরে নিতাম এবং এরকমভাবেই আসলে আমাদের সময় চলছিল। তো এরকম চলতে চলতে আমি আমি বলেছি যে আমার তখন বাড়ন্ত বয়স ছিল, 16-17 বছর বয়স আমার তখন। তো এরকম করতে করতে একে অন্যের প্রেমে কবে যে পড়ে গিয়েছি আমি আসলে বলতে পারবো না। তো প্রথম প্রেমের অনুভূতি সাসনার সঙ্গে আমার আসলে খুব ভালো লাগতে শুরু করে এবং খুবই ইন্টারেস্টিং বিষয়টা, কারণ হচ্ছে সুন্দরী একটা মেয়ের পাশাপাশি থাকা, তার সঙ্গে খেলাধুলা করা, তার সঙ্গে গল্প করা, বিষয়গুলো আসলে খুবই আনন্দদায়ক বিষয়। তো আমার কাছে বিষয়গুলো একটু ইন্টারেস্টিং লাগতে শুরু করলো এবং কবে যে আমি সাসনার প্রেমে পড়ে গিয়েছি আমি বলতে পারবো না। তো ওইদিন রাত্রেবেলা সাসনা আমাকে নিতে আসলো এবং আমরা ওইখানে প্লাস অন্য জায়গাগুলোতে খেলাধুলা করতাম এবং সাসনার যে বান্ধবী ছিল সেই বান্ধবীর কথা বললেই সাসনা রেগে যেত, বলতো কি যে ওকে কেন লাগবে? তা বললাম না, ও যে প্রথম দিন দ্বিতীয় দিন এসেছিল তোমার সঙ্গে সেজন্য জিজ্ঞেস করলাম। তো আমি এতটুকু বুঝতে পারতাম যে আমি যদি অন্য কোনো মেয়ের কথা বলি বা আমি ইভেন গ্রামে যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলি তবুও সে রেগে যেত। একদিনের বিকেলকার ঘটনা, আমি আমার এক গ্রামের চাচাতো বোন আর কি, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। এক প্রকার কথায় মানে ক্যাজুয়াল কথাবার্তা বলতেছিলাম। ঠিক তখনই ওই দিন সন্ধ্যাবেলা সাসনা এসে আমাকে ভীষণ বকে যে তুমি মেয়ের সঙ্গে কেন কথা বলতেছিলা, এবং পরের দিন গিয়ে শুনি যে সেই মেয়ের ভীষণ জ্বর এবং তাকে ডাক্তার বাড়ি নিয়ে গেছে, বাঁচবে না এরকম একটা অবস্থা। তো আমি আসলে বুঝতে পারলাম না। তো এর পরবর্তীতে আমি যত মেয়ের সঙ্গে কথা বলেছি মানে ওই টুকটাক হাই হ্যালো টাইপের কথা, কেমন আছিস, গ্রামের পাড়ার যেহেতু চাচাতো বোনেরা, তো তারাই আর কি অসুস্থ হয়ে যেত। তো আমি তখন বুঝতে পারতাম যে এটা সাসনারই কাজ, সেই হয়তো এরকমটা করেছে, এটা পরবর্তীতে বুঝতে পারতাম। তো এটা আমি ও আমাকে নিষেধ করতে যে আমি যেন কোনো মেয়ের সঙ্গে কথা না বলি। তো আমি ওর কথা শুনতাম, ও যা বলতো তাই শুনতাম। আর ও যা বলতো সেটা না শুনলে আমি আসলে আমার নিজের মধ্যে থাকতাম না, ও যা বলতো আমি সেটাই শুনতাম। তো দিনের বেলাতে আবার ওর ওই কথাগুলো আমার মনে থাকতো না, রাত্রেবেলা কী করতাম মনে থাকতো না, খুব বেশি একটা যা করতাম। তো যাই হোক, সাসনাকে আমি ভালোবেসে ফেলি। তো ওই দিন রাত্রেবেলা যখন সাসনা আমার কাছে আসে এবং আমি এবং সাসনা জ্যোৎস্না রাতে একটা নদীর পাড়ে বসেছিলাম, তো আমি তখন সাসনাকে বলে দিয়েছি, না আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা কি ভালোবাসা বলে? এটা কি ভালোবাসার অনুভূতি? মানে তোমাকে ছাড়া আমার এক সেকেন্ড ভালো লাগে না। তো সাসনা তখন বলে, তোমাকে তো আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমি তোমাকে পছন্দ করে ফেলেছি এবং সেদিন থেকেই তোমার কাছে আমি আছি এবং তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। তো এর মাঝখানে আমার আর কোনো সমস্যা হয়নি, আমি একা ঘুমাতাম। তো একা ঘুমানোর ফলে আমার রাতেবেলা আমি আগের মতো চিৎকার করে ওঠা বা শব্দ করা, এখান থেকে ওইখানে উঠে পড়া বা নানান ধরনের রোগ ছিল আমার শরীরে, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমার শরীর থেকে ভ্যানিশ হয়ে যেতে থাকে এবং আমি আসলে স্বাভাবিক মানুষ হয়ে যেতে থাকি সাসনা যেদিন থেকে আমার জীবনে এসেছে আর কি। তো আব্বাও বিষয়টাকে দেখে আসলে অবাক হয় এবং বলে কি যে আমার ছেলে হয়তো সুস্থ হয়ে গেছে। তো এই কারণে আমাকে আব্বার ওই সে ফকির বাড়ি নিয়ে যায় না, আমার সেই নানি বাড়ি নিয়ে যায় না। কারণ হচ্ছে আমার আব্বা তো বুঝতে পারছে যে আব্বা আম্মা দুজনে বুঝতে পারছে ছেলে বড় হচ্ছে, এখন হয়তো সেই আছরগুলো নাও থাকতে পারে। আর আমার উপর দুইটা জিনের আছর ছিল, সেটা আমার সেই নানি নিজেই বলেছে আর কি। তো আমার নানির এই কথা শোনার পর এবং আমার আব্বা যখন দেখে যে আমি স্বাভাবিক হয়ে গেছি অনেকটা, এখন আর রাতে চলাফেরা করতে সমস্যা হয় না বা ওই রাতের আগের মতো সমস্যা হয় না, ছোটোবেলা থেকে যে সমস্যাটা হতো সেই সমস্যাগুলো হয় না, তো আমার আব্বাও বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন এবং বললেন কি যে হয়তো ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমার আব্বা জানতেন না যে এদিকে আমি একটা জিনের সঙ্গে সম্পর্ক করেছি, একটা পরীর সঙ্গে সম্পর্ক করেছি এবং তার সঙ্গে নিয়মিত মেলামেশা করছি এবং রাত্রেবেলা আমাকে আসলেই বিছানায় পাওয়া যেত না। মাঝে মধ্যে আব্বা যখন উঠতো তখন দেখতো কি যে আমি বিছানায় নেই, আব্বা হয়তো ভাবতো যে আমি হয়তো দাদির কাছে গিয়ে ঘুমাইছি। তো এরকমভাবে চলতেছিল প্রায় 1.5 বছর খানিক এরকমভাবে চলছে এবং সাসনার সঙ্গে আমার 1.5 বছর খানিক এরকমভাবে মেলামেশা এবং চলাফেরা চলেছে আর কি। তো ওই দিন রাত্রেবেলা আমি সাসনাকে বললাম কি যে সাসনা, আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি, এর নাম কি ভালোবাসা নাকি? সো সাসনা তখন জানালো কি যে আমি তো তোমাকে সেই প্রথম থেকেই ভালোবাসি এবং তোমাকে আমি খুব পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে যাবে? তো আমি আসলে তখন পর্যন্ত জানতাম না যে সাসনা একটা পরী এবং সে আমার একটা জিন এবং সে আমাকে নিয়ে যেতে এসেছে এবং সে আমাকে সাথে করে তার দেশে নিয়ে যাবে। তা আমি বললাম কি যে হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব, তুমি যেই হও না কেন। তো এরকম কথা বলতাম আর কি। তো সাসনা আমাকে তার ভালোবাসা এত পরিমাণ পাগল করে ফেলেছে যে আমি আসলে অন্ধ হয়ে গিয়েছিলাম তখন। সে যে একটা পরী বা একটা জিন সেসব বিষয়ে আমার কোনো খেয়াল ছিল না। আর তাতে ক্ষতিও বাকি, সে যদি একটা জিনও হতো আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, এমনকি আমার উপর কোনো খারাপ নজর সে পড়তে দিত না।
তো এর পরবর্তীতে আমাকে সাসনা বলে কি যে আচ্ছা ঠিক আছে। তো প্রত্যেক দিন রাত্রেবেলা সাসনা আমাকে এসে নিয়ে যেত এবং তার সঙ্গে আমি থাকতাম এবং তার অনেক দিন হয়েছে তার বেডরুমে আমি ঘুমাতাম এবং তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হতো এবং আমরা একসঙ্গেই একত্রে এক জায়গায় থাকতাম। তার বিছানায় থাকতাম, তার ঘরে থাকতাম এবং তার সাথে সবসময় ঘোরাফেরা করতাম। এরকম করে প্রায় অনেক দিন কেটে যায় এবং সাসনার সঙ্গে আমার জীবনটা এরকমভাবে চলতে থাকে। আমার বয়স তখন 18 কি 18.5 হবে। তো আমার অনুভূতি তো সবসময় চুঙ্গে থাকতো এবং আমি রাত হওয়ার জন্য অপেক্ষা করতাম যে কখন রাত হবে এবং আমার জীবনটা আসলে এরকমভাবে স্বাভাবিক হতে থাকে। আগের মতো সেই জিনের আঁচড় বা এইসব খারাপ জিনিসের আঁচড় খুব কম হতে থাকে। তো আব্বা বিষয়গুলো দেখে বুঝতে পারে, কিন্তু মাঝে মধ্যে আব্বা দেখতো কি যে আমি রাত্রেবেলা বিছানায় থাকতাম না এবং এমনকি এরকম করে আমার দাদিকে একদিন জিজ্ঞেস করে, কিরে এরকমভাবে ওকে দেখছিস নাকি, যে ও তোর সাথে ঘুমায় নাকি? আমার আব্বা আমার আম্মাকে দাদিকে তুই তুই করে বলতো। তো দাদি বলতো কি যে ও তো আমার কাছে ঘুমায় না প্রায় অনেক বছর হয়েছে, এর মাঝখানে একদিনও আসে নাই। তো আমার আব্বার তখন একটু সন্দেহ জাগে যে কিরে আমার ছেলে রাত্রেবেলা কই থাকে এবং প্রায় দিনই দেখে আর কি, মাসের ভিতরে যদি 30 দিন ওঠে 20 দিনই দেখে কি যে আমি বিছানায় নাই। তো এটা তো অস্বাভাবিক ব্যাপার। আমার দাদি আম্মা ভাবতো বা ভাবতো যে আমি দাদির কাছে ঘুমাই। তো বিষয়টা দেখে আমার আম্মার আসলে একটু খটকা লাগে, আমার আব্বারও খটকা লাগে। সেও প্রায় বছরখানেক ধরে এরকম দেখতেছে যে মাঝে মধ্যে আমি কোথাও থাকি, মাঝে মধ্যে আমি বিছানায় থাকি না। কোনোদিন হয়তো ভাবে যে মুততে গেছি অথবা কোনোদিন ভাবে যে দাদির কাছে ঘুমাইতে গেছি। তো তিনারা হচ্ছে কি খানিকটা সন্দেহর বশে আমার সেই নানির কাছে যায়। আমার আম্মা আবার একটু অসুস্থ হয়ে গেছিলো, তো যার কারণে সেই নানির কাছে যায়। তো নানির কাছে যাওয়ার পরে আমার নানিকে সে বলে কি যে রাজীব তো এরকমভাবে সুস্থ হয়ে গেছে, রাজীব তো আগের মতো এরকমভাবে করে না। তো আমার নানি দেখে বলে কি যে তাহলে তো ভালো। আসলে অনেক বছর হয়ে গেছে নানির কাছে যাওয়া হয় না। তো আমার আম্মা বলে কি যে ওকে শুধু একদিন না, রাত্রেবেলা এরকম প্রায় দিনই দেখি যে রাত্রেবেলা ঘরে থাকে না। তো আমার নানি তখন বুঝতে পারে আসলে যে আমাকে হয়তো কোনো জিনে আছর করেছে এবং সেটা কোনো পুরুষ জিন না, মেয়ে জিন। কারণ এরকম কেস আমার নানি অনেক হ্যান্ডেল করেছে। তো সঙ্গে সঙ্গে আমার আব্বাকে বলে কি যে কী বলিস, এই কথা আগে বলিস না কিসের জন্য? তো আমার নানি এই কথা বলার পর আব্বা তখন বলে কি যে আর এটা তো স্বাভাবিক বিষয়। তো নানি তখন বলে, না এটা স্বাভাবিক বিষয় না, তোর ছেলেকে নিশ্চয়ই কোনো মেয়ে জিন আছর করেছে। এর আগে যে পুরুষ জিন ছিল ওই পুরুষ জিনটাকে হয়তো তাড়িয়ে দিয়ে ওই মেয়ে জিনটা আছর করেছে। তো এইটা বলার পর আমার আসলে আব্বাজান সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আসে এবং আমাকে নিয়ে ওই দিনের বেলায় আমাকে নিয়ে ফকির বাড়ি যায়। তো আমার নানির কিছু বড় গুরু ছিল, সেই গুরুদেরকে ডাকে এবং ডাকার পরে ওই দিন রাতের বেলায় আমাকে ওইখানে আর কি বাধা হয় যাতে করে আমি নড়াচড়া না করতে পারি এবং সরতে না পারি এখান থেকে। তো আমার ওই নানি তখন আমাকে বলে, ওই জিনটা তখন আমার ভিতরে ভর করে, মেয়ে জিনটা। তো আমাকে একে একে সমস্ত কিছু জিজ্ঞেস করতে থাকে যে তুই কে। তো আমি তখন আমার ভেতর থেকে ওই জিনটা আমাকে বলে যে আমার নাম সাচনা, আমি অমুক জায়গায় থাকি। এবং তখন বলে কি যে তুই এরপর কেন ভর করেছিস? তো তখন সে বলে কি যে আমি একে পছন্দ করি, আমি একে ভালোবাসি এবং ও আমার সঙ্গে থাকে প্রায় 2.5 বছর ধরে ও আমার সঙ্গে আছে এবং আমরা একসঙ্গে থাকি। তো এই কথা বলার পর আমার নানি আসলে খুব ভালোভাবে বুঝতে পারে যে রাতের বেলা কেন আমি গায়েব থাকি এবং আমার আব্বা এই কথা কেন আমাকে বলে নাই। তো আমার নানি জানতো যে আমার উপর 3টা জিনের ভর আছে। তো বলে কি যে তুই একে কিভাবে পাইছিস? তো তখন সেই জিনটা বলে যে আমি একদিন রাতের বেলা দেখি যে ওকে একটা খারাপ জিন নিয়ে যাচ্ছে। তো খারাপ জিন নিয়ে যাওয়ার পরে আমি ওকে আসলে দেখে আমার পছন্দ হয়, ভালো লেগে যায়। তো যার কারণে ওই খারাপ জিনটার হাত থেকে ওকে আমি বাঁচাই এবং পরবর্তীতে ওই খারাপ জিনটার সঙ্গে আমার মারামারি হয়েছিল এবং ওই খারাপ জিনটা এক শর্ত মোতাবেক, চুক্তি মোতাবেক ওর পিছু ছেড়ে দেয় এবং আমি ওর পিছু নেই আর কি, এবং আমি ওকে ভালোবাসি। তো ওই খারাপ জিনটা থেকে ওর পিছু আমি ছাড়াইছি। খারাপ জিনটা ওর পিছু কোনোদিন ছাড়তো না এবং ওকে একটু একটু করে শেষ করে দিত। সেটা তো আপনি জানেননি, তাই না? তো আমার নানি বলে কি যে হ্যাঁ সেটা জানি। তো আমার সেই নানি বলে কি যে কিন্তু তুই এর উপর কেন ভর করেছিস? তুই এর উপর এক প্রকার বশ করে রেখেছিস, ওকে তোর বশের উপর রেখে তুই ওকে ব্যবহার করছিস। তো সেই মেয়ে জিনটা বলে কি যে সাসনা বলে কি যে না আমি ওকে ব্যবহার করছি না, ওকে আমি ভালোবাসি এবং ও আমার সঙ্গে থাকে। ও আমাকে আমি ওকে ভালোবাসি এবং ও আমাকে ভালোবাসে। তো আমার নানি বলে কি যে না এটা সম্ভব না, তুই ওকে ছেড়ে চলে যা। তো তখনই চারিপাশটা আসলে প্রচণ্ড পরিমাণ বাতাস বইতে শুরু করে এবং ও এত পরিমাণ রেগে এত জোরে শব্দ করে বলে যে না আমি যাব না, তোরা যদি খারাপ কিছু করার চেষ্টা করিস তাহলে কিন্তু ওকে আমি চিরদিনের জন্য নিয়ে যাবো, আর ফেরত দিয়ে যাবো না। তো এই কথা বলার পর অনেক ছোটাছুটি করতে থাকে। আমার নিজের মধ্যেই তখন তো কোনো সেন্স ছিল না, তবে আমি বুঝতে পারতেছিলাম যে আমার ভিতর থেকে কেউ একজন কথা বলতেছে, অনেক ছোটাছুটি করতে থাকে এবং এক পর্যায়ে ছোটাছুটি করতে করতে
আমার সেই যে খুঁটির সঙ্গে আমার বাঁধা ছিল সেই খুঁটিটা ভেঙে ফেলে। খুঁটি ভেঙে সেই জিনিসটা আমাকে নিয়ে উড়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে যে শক্তিশালী পীর বসেছিল তিনি কথা বলতেছিলেন না, আমার নানির আর কি গুরু। তো তিনি সঙ্গে সঙ্গেই আটকে ফেলে। আমি এবং সেই জিন দুটো হাওয়ায় আটকে যায় আর কি। সেই মেয়ে সাচনা আর কি আমার পরিপ্রেমিকা, আমি হাওয়ায় আটকে যাই দুজনে। তো আটকে যাওয়ার পরে আমি আসলে নড়তে পারছিলাম না। আমি যে হাওয়ায় ভাসছি আমার এতটুকু সেন্স আছে যে আমি হাওয়ায় ভাসছি। তো পরবর্তীতে সেই জিনটা নিচে নেমে আসে, বলে কি যে আমার সেই নারী যে গুরু আছে সে বলে কি যে তুই ওকে ছেড়ে যাবি নাকি তোকে বোতলের ভিতর বন্দি করে রাখবো আজীবনের জন্য। তো সেই মেয়ে জিনটা বলে কি যে আপনারা এমন কেন করছেন, আমি তোকে ভালোবাসি, ওর তো কোনো ক্ষতি করছি না। ওর বরঞ্চ যেসব সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমি সমাধান করে দিয়েছি। যে খারাপ জিনেও ওকে আচর করেছিল সেই খারাপ জিনে ওর উপর নেই, এখন ও তো ভালো আছে, আমি তোকে ভালো রেখেছি তাই না। তারপরেও তখন সেই গুরু বলল কি যে তুই হচ্ছিস একজন বয়স্ক জিন, তোর বয়স 400-500 বছর হবে, তুই থাকবি তোর তোর জিনেদের সঙ্গে, তুই এই কচি বাচ্চা ছেলের উপর কেন ভর করেছিস। তো এই কথা শুনে আমি আসলে খানিকটা কিঞ্চিত অবাক হলাম যে এ দেখতে এত সুন্দরী আমার বয়সী লাগছিল, কিন্তু এর বয়স এত বছর, আমার আসলে তখন বিশ্বাস হচ্ছিল না। তো আর মূলত হচ্ছে কি আমার তার প্রতি ভালোবাসা তো আমার আছেই, আর বাকি অর্ধেকটা সে আমাকে বশ করে রেখেছিল আর কি, এটা আর কি। তো এই কথা শোনার পরে আমি বললাম কিছু সত্যি এর বয়স এরকম। তো আমার নানি বলল কি যে হ্যাঁ, এর বয়স 450 বছর এবং এ অনেক মানুষকে এরকমভাবে পছন্দ করে এবং তার সঙ্গে থেকেছে আর কি। তো এখন তোকে নিয়ে যেতে চাই। তো আমি বললাম কি যে নানি, আমি তোকে ভালোবাসি, আমি ওকে পছন্দ করি এবং আমি ওর সঙ্গে থাকতে চাই। তখন নানি বললো কি যে না না, তুই ওর সঙ্গে থাকতে পারবি না, একটা জিন, আর ওর সঙ্গে থাকলে তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। ও যদি তোর সঙ্গে থাকতে রাজি হয় তাহলে আমরা দিতে রাজি আছি, শোন ওর কাছে তোর সাথে থাকতে রাজি আছে কিনা তোর বাড়িতে এসে। তো তখন সেই পরিমেয়টা বললো কি যে না, আমি ওর সঙ্গে থাকতে রাজি নাই, ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাবো। সেরকমভাবে জিদ ধরতে লাগলো এবং আমার সেই গুরু নানিকে আর কি বললো কি যে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি, আমি চলে যাব। তো বললো কি যে একবারের জন্য চলে যাবি, তো সে কোনো কথা বলতেছিল না। তো এরপরে যাই হোক আমার নানি হচ্ছে কি একটু কিছুক্ষণের জন্য তাকে ছাড়ে, কিসের জন্য ছাড়ে জানি না, তো সঙ্গে সঙ্গে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এবং আমার নানি বলে কি যে একে ভালো মতো বন্ধ করতে হবে, না হলে ওই পরীটা একে এসে নিয়ে যাবে যে কোনো সময়। তো আমার আম্মা তো কাঁদতে শুরু করে, আমার আব্বা তো এতদিন কেন বিষয়টা বলে নাই, সে আসলে সহজ সরল মানুষ, এসব বিষয়গুলো সম্পর্কে তার কোনো জ্ঞানও ছিল না। তো সে আমাকে বলে কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যা যা করবেন করেন। তো মোটামুটি তাবিজ কবজ এবং নানান ধরনের জিনিস দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় ওই দিন সন্ধ্যাবেলায়। তো বাড়িতে আসতে আসতে মোটামুটি 8টা-9টা নাগাদ বাজে এবং আসার পথে আমি দূর থেকে দেখতেছিলাম যে ওই পরি সাচনা যে ছিল সে দূর থেকে আমাকে ইশারা দিয়ে ডাকতেছিল। তো আমার গায়ের তাবিজগুলো খুলে ফেলতে বলতেছিল। আমি তো মূলত তাকে ভালোবাসি তাই না, আর সে আমাকে বশ করেছে, ঠিক আছে এই কথা সত্য যে সে আমাকে বশ করেছে, কিন্তু আসলে তো আমি তাকে ভালোবাসতাম, এত বছরের সম্পর্ক আমাদের, আর পুরোপুরি বশে তো সে আমাকে করতে পারেনি। তো আমি তখনই ওই ভ্যান থেকে নেমে লাফ দিয়ে দৌড়ানো শুরু করি সাচনার দিকে, এবং সাচনা আমার কাছাকাছি যখন আসে আমার আব্বা তখন আমাকে ধরে ফেলে বলে কি যে নানার কাছে যাওয়ার দরকার নেই, এবং আমি তাবিজ কবজগুলো খুলতে শুরু করি। তো আমার আব্বা আসলে তখন বুঝতে পারে যে আমার মধ্যেই সমস্যা আছে। তো ওই দিনকে রাত্রেবেলা তো আমার আব্বা আমাকে বাড়িতে নিয়ে যায়। সাচনা সারা রাত আমার জানালার কাছে দাঁড়ায় থাকে এবং আমার আব্বা আমার কাছে ঘুমাইছিল তখন, এবং আমি কিছু করতেও পারতেছিলাম না, আমার কাছে ঘুমাচ্ছিল। সাচনা বারান্দায় দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাকতেছিল যে আসো, বাইরে আসো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে, এরকম বলতেছিল। তো আমি তখন কান্না করতেছিলাম। তো আমার প্রথম প্রেমের অনুভূতি এতটা তো অনুভূতিহীন হতে পারে না, আমার প্রচণ্ড পরিমাণ কান্না আসতেছিল। তো কান্না আসার পরে আমার খুবই খারাপ লাগতেছিল তার জন্য। তো আমার পরবর্তী দিনে আমার আব্বা আবার আমাকে সে ফকির বাড়ি নিয়ে যায়, বলে কি সারা রাত ভরে ওই পরিটা জ্বালাইছে, বাইরে সেরকমভাবে দাঁড়ায় থাকে। তো সে বলে কি যে আমরা দেখতেছি কি করা যায়, কারণ ওকে তো একবার ধরেছি, দ্বিতীয়বার যখন এর শরীরের মধ্যে না ঢুকবে বা এর আশেপাশে আসবে আমরা তাকে ধরতে পারবো না, কারণ সে শক্তিশালী একজন জিন আর কি, শক্তিশালী একটা মেয়ে জিন, তার বয়স অনেক বেশি এবং তার অভিজ্ঞতা অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি, আমরা চাইলেও কিছু করতে পারবো না। তো আমি দেখি কি করা যায়। তো যাই হোক এরকমভাবে আমাকে প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম পাহারা দিত আমার দাদি, আমার আম্মা, এরকম মানে বারবার করে চেঞ্জ করে ঘুমাতো আমার সঙ্গে এবং পাহারা দিত আমাকে। আমি কোনোভাবেই বাইরে যেতে দিত না, কারণ তারা জানতো যে আমি তাবিজ খুলে ফেলবো, খুলে তার সঙ্গে আমি চলে যাবো, একবার যদি চলে যায় আমাকে ফেরত আনার কোনো দিন সম্ভব না। তো আমার আব্বা এইসব কথা আমার বড় ভাইকে বলে, বড় ভাই শোনার পরে সে ফিরে আসে। ফিরে আসার পরে আমার বড় ভাই যে কদিন ছিল আমাদের বাড়িতে ছিল, তো বড় ভাই একজন হাফেজ ছিল এবং মাদ্রাসায় পড়াশোনা করাতো, এবং সে একজন হাফেজ ছিল এবং ইমামতি করতো। তো তিনি এসে বিষয়টা দেখেন এবং বুঝতে পারেন যে আসলে আমার উপর জিনের একটা আচর আছে, এবং তিনি বাড়িতে যতদিন থাকেন ততদিন সাচনা আমাদের বাড়ির আশেপাশে ঘেসেনি। তো আমার আব্বা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেন, প্রায় 15 দিনের মতো বাড়িতে ছিলেন, এবং এই 15 দিন সেই
ইয়েটা আর কি আমাদের কাছে আর আসে নাই, সাসনা আমার কাছে আসেনি, কিন্তু আমার খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। আমি সাসনা করতাম, কিন্তু আমার পরিবারের কেউ বিষয়টাকে মেনে নিত না, কারণ জিনটা তো আমাকে সাথে করে নিয়ে যাবে, আমাকে তার এখানে রাখবে না। তো এর পরবর্তীতে আমাকে হচ্ছে গিয়ে আমার বড় ভাই চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে আবার আমি সেই জিনিসটা দেখতে থাকি, এবং ওই দিন রাত্রেবেলা আমি প্রায়ই চলে গিয়েছিলাম দরজা খুলে। তো আমার আব্বা দেখে ফেলার পরে আমার আব্বা আমাকে বলে যে কই যাচ্ছিস তুই? তার আমি তখন কথাগুলি বলে যে আমি বাথরুমে যাচ্ছি। তো বলে যে একা একা তোকে যেতে নিষেধ করছি না? তো আমার আব্বা আমাকে সাথে করে নিয়ে যায়, এবং আমার আব্বা নিজে স্পষ্ট দেখতে পায় যে সাসনা দূর থেকে দাঁড়িয়ে আমাকে ডাকছে আর কি, আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার আব্বা তখন আর একটু দেরি করে না, ওই রাতের বেলায় আমাকে সাথে করে আমার আব্বা, আমার মা, তারপরে চাচা এবং দাদি সকলকে সঙ্গে করে ভ্যান ভরে হচ্ছে আমাকে মাঝখানে রেখে নিয়েছে, যাতে করে আমি তার ইশারায় গলে না যাই, তাকে তার সঙ্গে সঙ্গে আমরা যাওয়ানো শুরু করি। তো আমাকে সেই ফকির বাড়ি আবার নিয়ে যাই। তো আমার ওইখানে যাওয়ার পরে আমার সেই নানি বলে কি যে আমি সেই পীর সাহেব একটা উপায় বের করেছে, তিনি কালকে সকালবেলা আসবে এবং সকালবেলা এসে সেই উপায় বলবে। তো যাই হোক, উনি পরবর্তী দিন আসেন এবং এসে বলে কি যে তোর ছেলেকে বিয়ে করায় দে, যদি বিয়ে করায় দিচ্ছিস তাহলে হচ্ছে গিয়ে ওই পরীটা পিছু ছেড়ে দিবি। কারণ হচ্ছে পরীরা এমন হয় সাধারণত যে কোনো পুরুষ মানুষের ওপর যদি আচর করে এবং তাকে যদি ভালোবাসে নিয়ে যেতে চায়, পছন্দ করে, তাহলে তাকে নিয়ে যায়। কিন্তু সেই পুরুষ মানুষ যদি বিয়ে করে ফেলে তাহলে তার প্রতি আর কোনো আগ্রহ তাদের থাকে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বিয়ে করার পরে ওরা আসলে নিয়ে যেতে পারবে না। তো এই কথা বলার পর আমার ওই দিনকেই আমার এক চাচাতো বোন ছিল, আমাদেরই গ্রামেরই এক চাচাতো বোন ছিল, আমার আব্বা আসলে পছন্দ করতে থাকি। তো ওর সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ছিল। তো আমার চাচাতো বোনের বয়স তখন 15-16 বছর বয়স ছিল, আমার বয়স তখন 18-19 বছর হবে। তো পরি যেদিন আচর করেছিল তার থেকে 2-3 বছর পরের ঘটনা, 3 বছর হবে আর কি, 3-3.5 বছর হবে তোমার ঘটনা। তাহলে তখন 19 বছর বয়স, তখন আমাকে বিয়ে করায় দেয়। আসলে বিয়ে করায় দেওয়ার পরে পরের দিন থেকে আসলে আমার তো খুব কষ্ট হচ্ছিল। আমার তাবিজ আমি খুলে ফেলছিলাম যাতে করে সাসনা আমাকে এসে নিয়ে যেতে পারে। তো তাবিজ খুলে ফেলার পরেও সাসনা আমার কাছে আসেনি। বিয়ের 3 দিনের মাথায় দূর থেকে সাসনা আমাকে একদিন ডাক দেয়। তখন সন্ধ্যার একটু পরপর আমি কলপাড়ে দাঁড়াচ্ছিলাম, কলপাড়ের উপরে আমার একটু ঝোপঝাড় ছিল। তো সেই ঝোপঝাড়ের উপরে সাসনাকে আমি ভাসমান অবস্থায় দেখতে পাই। সে আমাকে বলে, মানে প্রচণ্ড পরিমাণ কান্না করতেছিল, আমিও আমার বুকটা ফেটে যাচ্ছিল আসলে কান্নায়। আমি আসলে কি বলবো? তো সাসনা আমাকে বলে যে রাজীব, তুমি কাজটা ঠিক করনি, তুমি তোমার পরিবারের কথা সম্মতি দিয়ে বিয়ে করে ঠিক করনি। আমি আসলে খুব কষ্ট পেয়েছি। মেয়েটা আসলে খুব কান্না করতেছিল এবং বলতেছিল যে তুমি কাজটা ঠিক করনি, তুমি আমার সঙ্গে চলে যেতে পারতা। তো আমি তখন দাঁড়িয়ে বলতে লাগলাম যে আমার আসলে কিছু করার নেই, আমি নিরুপায় ছিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার খুব দমবন্ধ লাগে তোমাকে ছাড়া। তো আমরা দুজনই কান্না করতেছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, সাসনা জোরে জোরে কান্না করতেছিলাম। কান্না করার পরে বলে কি যে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, তুমি ভুগবা, তুমি একদিন বুঝবা আমার ভালোবাসা, এবং সেদিন প্রচণ্ড পরিমাণ কান্না করবা এবং আমাকে কোনোদিন খুঁজে পাবা না তুমি সেদিন। তো আমি আসলে সেদিনকে প্রচণ্ড পরিমাণ কান্না করি এবং আস্তে আস্তে সাসনা আমার চোখের সামনে থেকে মিলিয়ে যায়, এবং তখনই আমার সেই মানুষ বউ, যাকে কিনা আমি বিয়ে করেছি, সে আমার কাছে এসে বলে, কী ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন কিসের জন্য? তো আমি তারপর রাগ দেখাই বলে কিছু না, তুই যা, ঘরের ভিতরে যা। তো এর পরবর্তীতে সময় প্রায় বছরখানিকের মতো আমি আমার সেই নতুন বউ আর কি, তার সঙ্গে খারাপ ব্যবহার করি, কারণ আমার তো তাকে পছন্দ ছিল না, আমার পছন্দ ছিল সাসনাকে। কিন্তু সাসনা ওই দিনের পর থেকে আমার কাছে আর কোনোদিন আসেনি। আমার খুবই মনে পড়ে এখনও তার কথা, তাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, এখনও ভালোবাসি আমি। প্রায় ওই ঘটনার প্রায় 5 বছর পেরিয়ে গিয়েছে। তো আমার আসলে বিয়ে করার পরে আমার সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান হয়েছে। তো আমার এখনও সাসনার কথা মনে পড়ে, তার কথা এখনও আমি ভাবতে থাকি যে কেন আমাকে সেদিন সে নিয়ে গেল না, নিয়ে গেলে হয়তো আমার জীবন অন্যরকম হতো। কিন্তু আমাকে অন্য সবাই বলে যে আসলে পরীরা নিয়ে তাদের ব্যবহারের জন্য ব্যবহার করে আর কি। তো পরবর্তীতে নিয়ে তোকে ব্যবহার করতে এবং ছুঁড়ে ফেলে দিত, সেটা তুই দেখতেই পেয়েছিস, তাই না? তো আমি আসলে কোনো কিছু বিশ্বাস করতে চাইতাম না। তবে এখন আপাতত ওইসব বিষয়ে আমার খুব একটা মনে পড়ে না। তো আমার বউ সন্তান নিয়ে আমি এখন সুখেই আছি, তার কথা খুব বেশি একটা ভালোভাবে মনে পড়ে না, তবে মাঝে মধ্যে মনে পড়লে খুব খারাপ লাগে আর কি। তো এই ছিল হচ্ছে আমার সেই চাচাতো ভাইয়ের ঘটনা, তার হয়ে আর কি বলা। তো আশা করি আপনাদের কাছে ঘটনা বিশ্বাসযোগ্য মনে হবে এবং ঘটনাটা ভালো লেগেছে। প্রিয় দর্শক, বাগেরহাট থেকে রাজীবের ঘটনাটা আমরা শুনলাম। ঘটনাটা আমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে এমনটা অনেকেরই আমরা দেখে থাকি, গ্রামগঞ্জে অনেক মানুষের উপর পরিতে আচর করে এবং তাকে নিয়ে যেতে চায়। আমরা গ্রামগঞ্জে অনেকেই হয়তো দেখেছি। আপনারা বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা আপনাদের উপর নির্ভর করে, আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমার এইসব বিষয়গুলো খুব বিশ্বাস হয় এবং এমনটা ঘটা অস্বাভাবিক কিছু না।
তো এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কারোর জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের নতুন আরেকটা চ্যানেল ভূত বাক্স আমরা ওপেন করেছি। সেখানে নিয়মিত ভূতের গল্প দেওয়া হবে। যারা আমাদের সেই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন, মানে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এন্ড স্ক্রিনে ওইখানে একটা ভিডিও আসবে, আপনারা চাইলে ওইখানে গিয়ে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।